শুরুতেই কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের কাছে যেতে চাই এবং তার কাছে আমার প্রশ্ন হচ্ছে এবছর নির্বাচন না হলে সেক্ষেত্রে বিএনপি কি করবে? না, আপনাকে ধন্যবাদ। শোনেন, নির্বাচন হবে না বা নির্বাচন প্রলম্বিত হবে, বিলম্বিত হবে বা সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া হবে, এটা তো কোনোভাবে কাম্য হতে পারে না। নির্বাচনের সাথে সংস্কারের তো কোনো বিরোধ আছে এটা কেউই মনে করে না। কি কারণে মনে করা হবে? এই যে 15 বছর যে বাংলাদেশের এক গণতন্ত্রহীন বাস্তবতা, বিরাজনীকরণের যে বাস্তবতা, এই বাস্তবতার বিরুদ্ধেই তো এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হলো। সারা দেশের মানুষ রক্ত দিল, মানুষ মানে আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে আসলো। এর বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি 15 বছর। এই 15 বছরের লড়াইয়ে অনেক আত্মত্যাগ, অনেক রক্তপাত, অনেক দেশান্তর, অনেক কারাবরণ, অনেক পঙ্গু গুমের ইতিহাস আছে। তাহলে যারা বলছে যে শুধুমাত্র নির্বাচনের জন্য অভ্যুত্থান হয় নাই, এরা কি কারণে বলছে, কেন বলছে? একটা অনির্বাচিত সরকার কতদিন চলতে পারে? এটার তো কোনো একটা রূপরেখাও তারা দিচ্ছে না যে আমরা এই সংস্কার করতে চাই, এটা করব, বা এই নির্বাচনের একটা যুক্তিসঙ্গত সময় বা নির্ধারিত একটা ডেট। সেই জন্য মানুষের মধ্যে আবারও সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে যে এই মানে আওয়ামী লীগ যেভাবে বলতো যে জনগণ এটা চায় না, জনগণ ওটা চায় না, অথচ জনগণ কি চায়, মানুষ কি চায়, সেটা প্রমাণের একমাত্র মানে বাস্তবতা তো নির্বাচন। তো নির্বাচনকে আপনি প্রলম্বিত করছেন, নির্বাচনকে আপনি অনিশ্চিত করছেন, মানুষের ভোটের অধিকার, নিজের শাসন, এই নির্বাচনের জন্য দীর্ঘদিন মানুষ বুভুক্ষ। দীর্ঘদিন মানুষ ভোটের আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, এই আকাঙ্ক্ষা কি 5ই আগস্টের আকাঙ্ক্ষা না? এই আকাঙ্ক্ষা কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা না? তাহলে অনির্বাচিত সরকার, তাদের জবাবদিহিতা কোথায়? আমরা যেটা বলছি যে সংস্কার, এটা তো কোনো সংস্কারের সাথে তো নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের কোনো বিরোধ থাকতে পারে না। এবং এর কোনো সংস্কার তো কোনো শেষও নাই। কেউ একজন শুরু করবে, সেটা অন্যরা এগিয়ে নিয়ে যাবে। এবং নির্বাচন এবং সংস্কার যারা বলছেন, যে এর মধ্যে আওয়ামী লীগ যেমন বলতো যে উন্নয়ন না গণতন্ত্র, এটা তো আর এক ধরনের নতুন ধরনের একটা মানে ধাপ্পাবাজি বলে মানুষ মনে করছে। তাহলে কি মানুষকে আবার আর একটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে নিতে হবে? সেই জন্য আমরা বলছি যে নির্বাচনের কাজ নির্বাচনের দিকে চলবে, সংস্কারের কাজ সংস্কার। আমরা সংস্কারের বিরুদ্ধে না। বিএনপি সংস্কারের 31 দফা 27 দফা যে ঘোষণা দিয়েছে, এরপরেও যদি কোনো সংস্কার থাকে, এর আগে কেউ দেয়নি। বিএনপির আগে এই এই আজকে যারা বৈষম্যবিরোধী ছাত্র বলেন, সরকারের অংশ যারা, তারা বলছেন, আমরা তো এরও 2 বছর আগে বলছি যে এই সংস্কার এবং গুরুত্বপূর্ণ সংস্কার, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমরা বলেছি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার যে ভারসাম্যহীনতা, আমরা বলেছি যে হিংসা বিদ্বেষের রাজনীতির বিপরীতে একটা সহনশীল, একটা মানে ইতিবাচক রাজনীতি, যেই রাজনীতি, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন যে কমিশন, সেই কমিশন আমরা তৈরি করবো। নানান ধরনের, এখানে কৃষকদের অধিকার দাবি, তাদের উৎপাদন, তাদের সহজলভ্যতা, এখানে শ্রমিকের অধিকার, নানান ধরনের নারীর অধিকার, এই সব নিয়ে বিএনপি যে একটা ঐতিহাসিক, এটা তো কেউ কেউ বলছেন যে এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টা হিসেবে থাকবে যদি আমরা নির্বাচিত হই। আর আলটিমেটলি সংস্কার শহীদুল ইসলাম করবেন। বাবুল, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো। আমাদের সঙ্গে আছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। তার কাছে একটু জানতে চাইবো যে একটি রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকার বেশি প্রাধান্য দিচ্ছে কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন, কমরেড সাইফুল হক এবং বাবুল সাহেব, এবং যারা শুনছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এই সরকার যে গত 5ই আগস্ট যে একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হলো, সেই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিল এখানকার ছাত্ররা, শ্রমিকরা, সকল রাজনৈতিক দল, মানে আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া বাকি সবাই এই গণ অভ্যুত্থানের শরিক এবং এই আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, এবং শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ। কাজেই এই আন্দোলনের ফসল হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার সকলের মতামতকে প্রাধান্য দিয়েই তারা অগ্রাধিকার ভিত্তিতে যে গণ আকাঙ্ক্ষা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে সমাজ থেকে বৈষম্য দূর করার যে প্রক্রিয়া এবং মানুষের যে ভোটাধিকার সেটা হরণ করেছিল, সেটাকে সেই ফিরিয়ে দেওয়া, একটা নির্বাচিত যে প্রতিনিধি সরকার, তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ করবেন। আমরা মনে করি না যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী এই আন্দোলনকে বিভক্ত করুক এবং সরকারের আচরণ সেটা হোক, সেটা আমরা মনে করি না। আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী এবং সকল রাজনৈতিক শক্তি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপূরক ভাবে দেশটা পরিচালনা করবেন। সে কারণে আমরা বলতে চাই যে এটা একটু আগে বাবুল সাহেব যেটা বলছেন
যে নির্বাচন এবং সংস্কার, এটা সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া, আর নির্বাচনও এটা চলমান প্রক্রিয়া। ক্ষমতা হস্তান্তরের নিয়মতান্ত্রিক পথ হলো যে কথার সূত্র এই ধরে যদি নির্বাচন। আমরা একটু শহীদুল ইসলাম বাবুলের কাছে আরেকবার যেতে চাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচনের আগে সংস্কার এটার আসলে সৎ উদ্দেশ্য নয় এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে সংস্কার, এর মধ্যে আসলে কি অসৎ উদ্দেশ্য থাকতে পারে? না না, এই যে ক্ষমতা প্রলম্বিত করা, একদিনও যদি অনির্বাচিত সরকার ক্ষমতায় বেশি থাকে, সেটা তো কোনো গণতন্ত্রের স্পিরিটের সাথে কোনোদিনও কোথাও যায় না। আপনি যত দ্রুত সম্ভব, আপনি শোনেন 91 সালে একটা নির্বাচন হয়েছিল, 9 বছর স্বৈরাচার এরশাদের শাসনামলকে মানে এক পাশে সরিয়ে রেখে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 3 মাসের মধ্যে একটা নির্বাচন করেছিলেন। সেই নির্বাচন তো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বলছি না যে 3 মাস, ওনারা 6 মাস সময় নিতে পারে, 7 মাস নিতে পারে, 9 মাস, বা কতদিন ওনারা চান, বা ওনারা কি সংস্কার করতে চান। সংস্কারের তো কোনো মানে 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 কি বলবো, এটা তো কোনো সীমারেখা নাই। এটা তো অসীম একটা ব্যাপার, দীর্ঘমেয়াদে একটা ব্যাপার, মানে চলমান একটা ব্যাপার। তো আপনি কতটুকু সংস্কার করবেন? আমরা যে প্রস্তাব রেখেছি বা বলেছি যে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, নির্বাচনের পথে একটা যে বাধা, এই নির্বাচন বা তার পরের নির্বাচন, যাতে করে ভবিষ্যতে কোনো সরকার বা কোনো দল নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, এই 14 সালের মতো 18 সালে নির্বাচন করতে না পারে, সেই পথগুলো আপনারা বন্ধ, মানে কাজগুলো আপনারা করেন, বা সেই পথে আপনারা অগ্রসর হন। আপনি সমস্ত সংস্কার, এমন সংস্কারের এই সরকার বা এই বিগত 15 বছর দেশকে বিভিন্ন সেক্টরে, শিক্ষা, স্বাস্থ্যে বা এই বিচার বিভাগে বা যেসব জায়গায় এমন জায়গায় নিয়ে গেছে যে সংস্কারগুলো শেষ করতে আপনার 5 বছর, 10 বছর, 15 বছর লাগতে পারে। তাহলে কি আমরা এই 15 বছর এই সরকারকে ক্ষমতায় রাখবো? আমরা যেটা বলেছি, শুধু আমরা না, অন্যান্য রাজনীতি, আমি শুনলাম জামাত ইসলামী বলেছে যে ন্যূনতম মৌলিক সংস্কার নির্বাচনকে কেন্দ্র করে। ইসলাম বাবুল, আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার কাছে একটু যেতে চাই, শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে সেক্ষেত্রে আসলে সরকারের সাথে তাদের সম্পর্ক কেমন হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের জুলাই আগস্ট এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে আমাদের যে ছাত্র তরুণরা ফ্রন্ট লাইনার ছিল, তারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়, আমি তো তাদেরকে স্বাগতই জানাবো। আমি এটাকে ইতিবাচক ভাবে এটাকে দেখতে চাই। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হবে যে সেটা হলো যে তারা এখন সরকারের ভেতরে আছেন, তাদের কয়েকজন প্রতিনিধি যারা উপদেষ্টা হিসেবে যারা গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব পালন করছেন, আবার তারা বাইরেও আছেন। তারা রাজনৈতিক দল করতে চান কি প্ল্যাটফর্ম তৈরি করতে চান, কোনো আপত্তি নেই। যেটা গুরুত্বপূর্ণ হবে যে তাদেরকে সরকারের বাতাবরণ থেকে বেরিয়ে এসে, সরকারের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে তারা যদি দল গঠার উদ্যোগ গ্রহণ করে, এটা মনে হয় তাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে। এই বিবেচনা থেকে যে তাদের যেটুকু সম্ভাবনা, আমাদের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র তরুণদের, তাদের যে নতুন চিন্তা, নতুন ভিশন, তাদের সম্ভাবনাটা যেটুকু আছে, আমি মনে করি সরকারের বাইরে ইন্ডিপেন্ডেন্টলি তারা যদি এই পলিটিক্যাল ইনিশিয়েটিভটা গ্রহণ করেন, এটাকে মানুষের নানা অংশে ইতিবাচক ভাবে এটাকে দেখবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা যদি সরকারের থেকেই বা তাদের বন্ধুরা, তাদের ভাইয়েরা যদি সরকারের থেকেও যদি যে একই আপনাকে সাথে একটা প্রশ্ন আসলে করতে চাই, সরকারে যে ছাত্র প্রতিনিধিরা আছে তারা কি নির্বাচন করতে পারবেন? না, সরকারের ছাত্র, কারণ এই সরকার তো চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে একটা নন পার্টিজান, একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো রাজনৈতিক দল, বিশেষ কোনো ইডিওলজির ক্ষেত্রে তাদের পক্ষপাত দুষ্টতা থাকবার কথা না। তো সুতরাং যারা সরকারে আছেন, তাদের তো আগামী নির্বাচনে, সরকারও আছে, নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমার ধারণা সেই সুযোগটা নাই। আমাদের নির্বাচনের যে আচরণ বিধি, যেটা নির্বাচন কমিশন ঠিক করবে, আমার ধারণা সেখানে হয়তো এই সুযোগটা থাকবে না। তারা দল খুলে নির্বাচন করতে চাইলে তাদেরকে সরকার থেকে বেরিয়ে এসে পদত্যাগ করে আলাদাভাবে রাজনৈতিকভাবে দাঁড়াতে হবে। আমি আমার বক্তব্যটা শেষ করতে পারিনি, আপনি মাঝখানে আরেকটা প্রশ্ন আপনি আমাকে যুক্ত করে দিয়েছেন। সাইফুল হক, আমরা আবারও আমি আপনার কাছে ফিরবো এবং পুরোপুরি বক্তব্যটা আসলে শুনবো। আমরা একটু আমাদের আরেকজন আছেন গেস্ট, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, তার কাছে একটু যেতে চাই। এবং তার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে?
ধন্যবাদ। এখানে নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হোক, সেটাই জনগণের আকাঙ্ক্ষা, গণপ্রত্যাশা। এই সবার অংশগ্রহণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এই দাবিতেই কিন্তু গত 15 বছর 16 বছর ধরে আন্দোলন করছে বিরোধী দলগুলো, আমরা সহ সমস্ত রাজনৈতিক দলগুলো। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার 3টি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। 14 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে রাতের ভোটে নির্বাচন এবং 24 সালে আমিডামি নির্বাচন, যেই নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এজন্য মানুষ ক্ষুব্ধ ছিল। কাজে সেই ভোটাধিকার প্রয়োগের জন্য সকল দলের অংশগ্রহণটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। তারপরে কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না সেটা তো প্রত্যেকটা দলেরই নিজস্ব ব্যাপার, রাজনৈতিক দলের কে অংশগ্রহণ করবে কে করবে না। আবার কোনো দল যদি নিষিদ্ধ না হয়ে থাকে, কোন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ না হয়ে থাকে, তাহলে সেই নিষিদ্ধ না হলে, যে দল নিষিদ্ধ না তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেই। তাহলে সেটা একটা দেখার ব্যাপার, ভবিষ্যৎ দেখার ব্যাপার, বিচার প্রক্রিয়া আছে। কারণ ফ্যাসিস্ট যে হাসিনার সরকার, যারা গণহত্যা চালিয়েছে গণ আন্দোলনে, সেই গণ আন্দোলনে গণ হত্যাকারী যারা আছে তাদের বিচার এবং সংগঠন হিসেবে তাদেরও বিচারের দাবি জনগণের মধ্যে আছে। কাজে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সেটা দেখা যাবে যে কে নির্বাচনে অংশগ্রহণ করতে বা ডক্টর রশিদ, পারবে পারবে ফিরোজ, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে -2 ফর্মুলা নিয়ে যদি একটু জিজ্ঞেস করতে চাই, -2 ফর্মুলা নিয়ে এখনো কোনো শঙ্কা রয়েছে কিনা? দেখেন, অতীতে প্রমাণ হয়েছে যে এখানে -2 ফর্মুলা কার্যকর হয় নাই। 2007-এ যে 111-এর সরকার, সেটা এসে -2 ফর্মুলা নিয়ে কাজ করছিল, সেটা বাংলাদেশের মানুষ, জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো পরিকল্পনা হয়, ষড়যন্ত্র হয়, কাজে বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করবে না। সেই জন্য আমরা বলছি -2 -1 ফর্মুলা সেগুলো না হয়ে জনগণকে নির্ধারণ করতে দেওয়া উচিত। জনগণ কোন শক্তিকে গ্রহণ করে, কোন শক্তিকে বর্জন করে, সেটা জনগণই একমাত্র নির্ধারক শক্তি এবং সেটা নির্বাচনের মধ্য দিয়েই জনগণ সেটা ডিসাইড করবে, নির্ধারণ করবে। সেই কথাটাই আমরা বলতে চাই। জি, ধন্যবাদ। আমরা একটু শহীদুল ইসলাম বাবুলের কাছে আরো একবার যাব। আপনার কাছে জানতে চাইবো যে প্রায় সব মামলা থেকেই কিন্তু খালাস পেয়েছেন তারেক রহমান। তারপরও আসলে দেশে ফেরার কিসের অপেক্ষা? না, আপনাকে ধন্যবাদ। ফিরোজ ভাই যেটা বললেন খুব চমৎকার করে বলেছেন যে -2, আমি বলিনি একটু যে -2 বা -1 এটা আসলে কার্যকর হয় না। 111-এর সরকার বিএনপিকে বিরাজনীতিকরণের জন্য, নিঃশেষ করবার জন্য, বিভক্ত করবার জন্য, ছিন্ন বিচ্ছিন্ন অনেক ষড়যন্ত্র করেছে, কোনো লাভ হয়নি। মানুষ যদি গ্রহণ করে আপনি তাকে মাইনাস করতে পারেন না। আর আপনি যে প্রশ্ন করেছেন যে তারেক রহমানের সব মামলা, এখানে মামলার কোনো ব্যাপার না। শোনেন, এই বিগত সরকার তারেক রহমান 15 বছর যাবৎ বা 16 বছর যাবৎ যে দেশের বাইরে আছে, এটা তো কোনো সুখকর ব্যাপার না। একজন মানুষ এত বছর তার স্বদেশভূমি, তার জন্মস্থান, তার রাজনীতি, তার মানুষ, তার পরিবার পরিজন, তার অসুস্থ মা এবং প্রায় মৃত্যু পথযাত্রী মা, তার থেকে তাকে দূরে রাখা হয়েছে। এটা একটা বেদনাদায়ক ব্যাপার এবং বাংলাদেশের রাজনীতির একটা নিষ্ঠুরতম ইতিহাস। তবে তারেক রহমান কবে দেশে আসবেন, কিভাবে আসবেন, তার রাজনীতি, তার নিরাপত্তা, অনেকগুলো ইস্যু এখানে জড়িত। আমার পার্টি, এটা তারও সিদ্ধান্ত হওয়ার কথা না। বিএনপির স্থায়ী কমিটি আছে, নীতি নির্ধারণী পরিষদ আছে, তারা আলোচনা করবেন। যখন তার জন্য উপযুক্ত মনে হবে, নিরাপদ মনে করা হবে, তখনই তিনি দেশে আসবেন। তবে সেই সময় মনে হয় না অনেক বেশি প্রলম্বিত হবে। খুব দ্রুততম সময়ে তিনি দেশে আসতে পারবেন, মানুষের মধ্যে আসতে পারবেন এবং সশরীরে এসে তিনি এখানে রাজনীতি করবেন, দেশের নেতৃত্ব দিবেন। এই বিষয়ে কোনো খুব দ্রুততম সময়ে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। একেবারে তাই। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। সাইফুল হকের কাছে আসলে সর্বশেষ যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে গত 5 মাসে শিক্ষার্থীদের কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। এটি কি আসলে কোনো ষড়যন্ত্রের কারণে হয়েছে কিনা, আপনি কি মনে করেন? না, আমি মনে করি না যে কোনো ষড়যন্ত্রের জন্য হয়েছে। কারণ প্রথমত যে আমাদের তো কোনো কিছু তো ছাত্র তরুণরাই বলি বা রাজনীতিকরা বলি, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো কিছু একতরফা ভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কাউকে চাপিয়ে দেওয়া, হুমকি দেওয়া বা কাউকে ঘেরাও করা অথবা কাউকে আপনি জবরদস্তি করে কোনো কিছু আদায় করবেন, আমার মনে হয় এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি, সবারই বেরিয়ে আসা দরকার। আমরা এমন একটা সময় পার করছি যখন রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, সমাজের গুরুত্বপূর্ণ অংশজন সবার মধ্যে সংস্কার বলি, নির্বাচন বলি, গণতান্ত্রিক উত্তরণ বলি, আমাদের বড় দাগের সমঝোতা দরকার, বোঝাপড়া দরকার, সমন্বয় দরকার। যেসব প্রশ্নে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য আছে, বক্ষ তৈরি করবার চেষ্টা হবে, সেগুলোর উপরে ভিত্তি করে তো সরকারটা চলবে। আর আপনি আমাকে যে কথাটা উত্তর দিতে দেননি তখন, আপনি বক্তব্যটা নিয়ে নিয়েছিলেন,
আমি বলেছি যে, যেটা আমি বলতে চাই ছাত্রদের প্রসঙ্গে, যে এই সরকার তো চরিত্রের দিক থেকে তারা একটা অদলীয়, তারা একটা অন্তর্বর্তী সরকার। সুতরাং তারা যদি বিশেষ কোনো মতাদর্শ, বিশেষ কোনো দলের যদি বোঝা যায় যে তারা পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছেন, তাদের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। এবং অন্তর্বর্তী সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু তাদের অধীনে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। আমার মনে হয় না যে সরকার এই পথে তারা যাবে। তাদের অভিজ্ঞতা আছে, তাদের প্রজ্ঞা, তারা পরিচয় দেবেন। হ্যাঁ, ছাত্রদের তরুণ, তাদের কিছু অতিশক্তি আছে, কিছুটা আবেগ আছে, এবং তাদের জি, মধ্যে ধরুন সম্মিলিতভাবেই আসলে একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।